আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মামি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নির্বাচনী আমেজে রাজপথে নেতাকর্মীরা। অবরোধে প্রায় স্বাভাবিক রাজধানীর জনজীবন, গাড়ি চলাচল কম, দূরপাল্লার টার্মিনাল যাত্রী শূন্য। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কাল। সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। এবং বাইডেন শি জিনপিং এর ৪ ঘণ্টার বৈঠক, সামরিক ইস্যুতে একমত চীন ও যুক্তরাষ্ট্র। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হবে। এর উদ্বোধন করবেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনের তফসিল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে এই কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি নির্বাচনে আসতে চাইলে এখনও তাদের স্বাগত জানানোর কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ। এতে সরকার ও আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে বিএনপি এখনও দেশের মানুষের সাথে প্রহসন করছে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে। আর কি দিয়ে আন্দোলনের নামে একটা প্রহসন। নির্বাচনের আগে বিএনপি সহ অন্য কোনো রাজনৈতিক দলের সাথে সংলাপের আর কোনো সুযোগ নেই বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা নানা কথা বলে মাঠ গরম করার ব্যর্থ চেষ্টা চালাবে। এতে নির্বাচন থেমে থাকবে না। সরকারি দল হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করছি, ইলেকশনের দরজা এখনো বন্ধ। ইভেন বিএনপিও যদি তাদের মত পরিবর্তন করে নির্বাচনে আসে, ওয়েলকাম। মিস্টার লুর তিনি একটা চিঠি দিয়েছেন, চিঠিটার রিপ্লাই আমরা অবশ্যই দেব। এটা গণতান্ত্রিক রীতিনীতির মধ্যেও পড়ে। শুক্রবার রাজধানীতে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি উদ্বোধন করবেন বলেও জানান ওবায়দুল কাদের। 23 নম্বরে যে মনোনয়ন বুথগুলো বসবে, ওই অফিসের সাথে কানেক্টেড হয়ে তিনি আমাদের সভাপতি আনুষ্ঠানিকভাবে মনোনয়নের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। আগামী সংসদ নির্বাচন নিয়ে বিদেশিদের ভূমিকার বিষয়ে এক মন্তব্যে ওবায়দুল কাদের বলেন, ফিলিস্তিন ও ইউক্রেন যুদ্ধ বন্ধে যারা কোনো ভূমিকা রাখতে পারে না, তারা বাংলাদেশের নির্বাচন নিয়ে অযথাই মাতামাতি করছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক দলের সাথে সংলাপ হতে পারে, তবে বিএনপির মতো সন্ত্রাসী সংগঠনের সাথে নয় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, তফসিল প্রত্যাখ্যান করলেও বিএনপির শতাধিক নেতা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। এদিকে তফসিলকে স্বাগত জানিয়ে রাজধানী জুড়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ। মনির হোসেন তোপর রিপোর্ট। শিল্পকলা একাডেমিতে রূপসী বাংলা শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, আগুন সন্ত্রাস করে মানুষকে পুড়িয়ে মেরে আগেও নির্বাচন আটকাতে পারেনি, এবারও পারবে না বিএনপি। বিএনপি এখন আসলে রাজনৈতিক দলেরই চরিত্র হারিয়ে ফেলেছে। তারা এখন সন্ত্রাসী সংগঠনে রূপান্তরিত হয়েছে। তাদের নেতাদের প্রকাশ্যে আসার সাহস নাই। তারা যেভাবে মানুষের উপর হামলা পরিচালনা করছে, এরপরে তো মানুষের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। সেই জন্য তারা নির্বাচন প্রতিহত করার অপচেষ্টা চালাচ্ছে। তবে নির্বাচন যেভাবে নির্বাচন কমিশন শিডিউল ডিক্লেয়ার করেছে, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে এটি অনুষ্ঠিত হবে এবং জনগণের রায় নিয়ে নতুন সরকার গঠিত হবে। মন্ত্রী আরও বলেন, 28 অক্টোবরের অপরাধের কারণে জনসমক্ষে আসার সাহস নেই বিএনপির। তাদের জনপ্রিয়তাও এখন তলানিতে।
এদিকে জাতীয় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আনন্দ মিছিল বের করে মহিলা আওয়ামী লীগ। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ের সামনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা। অবরোধ, হরতাল, এটি জনগণের সম্পৃক্ততা নাই, সুতরাং অতীতেও তারা সফল হয় নাই, এইবারও তারা সফল হবে না। সঠিক সময়ে নির্বাচন হবে। তাদের প্রতি আহ্বান যে গণতন্ত্রের পথে আসুন, নির্বাচনে আসুন এবং জনগণের যাদেরকে রায় দিবেই তারাই আগামী দিনে সরকার গঠন করবে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, অনেক রক্তের বিনিময়ে আমরা এই গণতন্ত্র এনেছি, তাই আমরা এই গণতন্ত্র অবশ্যই রক্ষা করব। এদিকে মিরপুর ১ নম্বরেও আনন্দ মিছিল করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে জেলায় জেলায় আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বুধবার সন্ধ্যায় নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে রাস্তায় নামেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। রংপুরে আনন্দ শোভাযাত্রা করেছে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা আওয়ামী লীগ। দুপুরে নগরীর শাপলা চত্বর এলাকা থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, মেট্রোপলিটন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাদা আরমান সহ আরও অনেকে। বরিশালে আনন্দ মিছিল করেছে মহানগর মহিলা আওয়ামী লীগ। সকালে মিছিলটি নগরীর সোহেল চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বুধবার রাতে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল হয়। যশোরে জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলনের নেতৃত্বে শহরের গাড়িখানা রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা। শেরপুরে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। জেলার সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সানুর নেতৃত্বে মিছিলে আরও অংশ নেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তফসিলকে স্বাগত জানিয়ে বান্দরবানে আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাতে জেলা সদরের দলীয় কার্যালয় থেকে এই শোভাযাত্রা বের হয়। মেহেরপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বুধবার রাতে নেত্রকোনা শহরে আনন্দ মিছিল করে জেলা আওয়ামী লীগ। শহরের ছোট বাজারে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এছাড়া গোপালগঞ্জ, কুমিল্লা, ফরিদপুর, ফেনী, রাঙামাটি, ঠাকুরগাঁয়েও আনন্দ মিছিল হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, বিএনপি ও সমমনাদের ডাকা অবরোধ পরিস্থিতির খবর জানতে রাজধানীর মতিঝিলে আছেন সহকর্মী মাঝারুল হক। আমরা চলে যাচ্ছি সেখানে। মাঝারুল, কি পরিস্থিতি মতিঝিলে, আর সপ্তাহের শেষ দিনে অফিস পাড়ার ব্যস্ততা কেমন দেখছেন? মমি, অফিস পাড়ার ব্যস্ততা যদি বলি, সকালে যে চিত্র আমরা দেখেছি, সকাল থেকে ছিলাম এই মতিঝিল পাড়ায়, আমরা অফিস পাড়ার যে চিত্র সকালে দেখেছি এখন পুরোটাই এর বিপরীত। আমরা সকালবেলা দেখেছি আজকে রাজধানীবাসী কিন্তু বৃষ্টির দেখা পেয়েছে। আমরা জানি সেই বৃষ্টির পাশাপাশি সকালবেলা আমরা দেখেছি যে একদমই মানুষের উপস্থিতি একদমই কম ছিল, যানবাহনের উপস্থিতিও কম ছিল। তবে এই মুহূর্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি যেমনটা বেড়েছে সেই সঙ্গে বেড়েছে যানবাহনের সংখ্যা। তবে রাজধানীতে কিন্তু এখন মতিঝিল এলাকাতে আমরা নগর পরিবহনের সংখ্যা অনেকটাই কম দেখছি। নগর পরিবহনের সংখ্যা কম থাকাতে একটা ভোগান্তি বেড়েছে জনসাধারণের মধ্যে, যাতায়াত করতে তাদের একটা কষ্ট হচ্ছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে দোকানপাট থেকে শুরু করে স্কুল কলেজ শিক্ষার্থীদেরকে আমরা কিন্তু দেখেছি। সব কিছু অনেকটাই হচ্ছে যে স্বাভাবিক আমরা বলতেই পারি। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও বেড়েছে আমরা দেখেছি, সেই সঙ্গে বেড়েছে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে চলাফেরা করে। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি। তবে মমি, এখানে কিন্তু একটা নতুন বিষয় আছে যে আমরা এক যাত্রীর সঙ্গে কথা বলছিলাম, সেই যাত্রী আমাদেরকে জানিয়েছেন যে বেশ সম্প্রতি আসলে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু হয়, একটা সুখবর আমাদের জন্য। তবে এখানে কিন্তু একটা দাবি আমাদের একজন যাত্রী করেছেন যে মেট্রো রেল যদি আসলে সন্ধ্যা অবধি করা যায় তাহলে এই হরতাল অবরোধের মধ্যে তারা একটা শঙ্কামুক্তভাবে চলাফেরা করতে পারবেন। বাসকে আসলে অনেক যাত্রী এখন শঙ্কার কারণ হিসেবে দেখেছেন। আমরা একইভাবে বলেছিলাম কমলাপুরে যে আমরা ছিলাম, কমলাপুরেও কিন্তু আমরা একই কথা বলেছিলাম। সেই একইভাবে কিন্তু এই মেট্রো রেল নিয়েও অনেক যাত্রী আমাদেরকে জানিয়েছেন। এছাড়া মতিঝিল সহ এর আশপাশের এলাকায় আমরা খোঁজ নিয়েছি যে এখন পর্যন্ত কোনো মিছিল কিন্তু আসলে বিরোধী দলের কারোর পক্ষ থেকে আমরা খবর পাইনি। এবং একই সাথে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর একটা সতর্ক পাহারা কিন্তু এই মতিঝিল সহ এর আশপাশের এলাকায় আছে। আমি এই ছিল মতিঝিল থেকে আমার কাছে সর্বশেষ।
মাঝারুল, আপনাকে ধন্যবাদ। রাজনৈতিক সংকটের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদীয় নির্বাচনের তফসিল ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মানুষ। অনেকে এই নির্বাচন নিয়ে আগ্রহ দেখালেও প্রধান বিরোধী দলকে এই নির্বাচনে আনার পরামর্শ দেন কেউ কেউ। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগও জানান সাধারণ মানুষ। আরও জানাচ্ছেন মোস্তাফিজুর রহমান। দেশের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাঁচল ভোটের ঘণ্টা। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও ঘোষণা হয়েছে ভোটের তারিখ। এমন পরিস্থিতিতে নির্বাচন নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ? এই সরকারই থাকুক, গত 15 বছর যা উন্নয়ন দেখাইছে উনি, হ্যাঁ, কিন্তু উন্নয়ন দেখালে কি হবে? দ্রব্যমূল্যের যে দাম, পাবলিক তো দ্রব্যমূল্যের দামের জন্য দেখা গেছে যারা দিন মজুর খাটে তাদের জন্য খুবই কষ্টকর হয়ে গেছে। একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন যাতে হয়, এই সুষ্ঠু নির্বাচনটা হইলে আমরা হয়তো বা স্বস্তি পাব। রাজনৈতিক উত্থাপের মধ্যেই নির্বাচনের তফসিলের প্রভাব রাজধানীতে। সপ্তাহের শেষ কর্মদিবসে অনেকটা অচেনা ঢাকার রাজপথ। নির্বাচন নিয়ে আনন্দ উল্লাসের পাশাপাশি উদ্বেগ উৎকণ্ঠাও আছে সাধারণ মানুষের মাঝে। নির্বাচনের পরিবেশ এখন অস্থিরতা দেখতেছি, আমরা চাই দেশে সুষ্ঠু একটা সুন্দর নির্বাচন হোক। তবে ভোট কিংবা দল নিয়ে ভাবনা নেই খেটে খাওয়া মানুষের। সবার আগে জীবনযাত্রার নিরাপত্তা চান তারা। আমরা জনগণ হয়ে আমাদের কি মূল্যায়ন রইল? আমরা তো কোনো জায়গায় বিচার পাই না, কোনো জায়গায় কোনো কিছু। আমরা কোনো একটা যদি কোনো সন্তান যদি ধরে প্রশাসন খারাপ থাকে, প্রশাসনের কাছে গেলে প্রশাসন তো এলাও করে না বেশি। সব দল মিলে অংশগ্রহণ করলে ভালো হবে, কিন্তু তফসিল ঘোষণার আগেই আপনার আওয়ামী লীগ কন, বিএনপি কন, সবাই একসাথে একটা পরামর্শ করে তারপর করা উচিত ছিল। কিন্তু হঠাৎ করে তফসিল ঘোষণা করা মানে দেশের একটা অরাজকতা সৃষ্টি হয়ে যাবে এখন, আমার যেটা মনে হয়। যাতে দেশে হইউল্লাহ না হয়, গ্যাঞ্জাম ফেসাদ না হয়, এরকম সুষ্ঠু নির্বাচন হোক, এটাই আমরা চাই। তফসিল কিংবা নির্বাচন নিয়ে বেশ সরব তরুণ তরুণীরা। ক্ষমতার পালাবদল কিংবা যাই হোক, সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার আশা তাদের। এরকম যেন না হয় যে একটি ক্ষমতাসীন সংগঠনের মানে হচ্ছে পায়তারা করে যে একটা নির্বাচন যেন না হয় আর কি, আমরা সেই দাবি করছি। তফসিল ঘোষণা হয়েছে, এক পক্ষ খুশি, আরেক পক্ষ খুশি না। অন্যান্য যেসব দল আছে, আপনি গণতান্ত্রিক একটা দেশ, আপনি বিএনপির কথা বলেন, ইউনিয়নের কথা বলেন, সিপিবি, সবাই হচ্ছে অসন্তুষ্ট। কেন অসন্তুষ্ট? তফসিল অনুযায়ী আগামী 7 জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। তফসিল ঘোষণার পর নির্বাচন নিয়ে কারো মাঝে আছে আমেজ, কারো মাঝে নেই কোনো ভাবনা। তবে প্রত্যেকের চাওয়া সব দলের অংশগ্রহণে হোক অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এছাড়া বজায় থাকুক দেশের শান্তি শৃঙ্খলা। মোস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। অনেকটা ঢিলেঢালাভাবে চলছে বিএনপি ও সমমনা দলগুলোর পঞ্চম দফায় ডাকা 48 ঘণ্টা অবরোধের শেষ দিন। রাজধানীর সড়কে সকালে গণপরিবহনের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে যানবাহনের সংখ্যা। গাবতলী থেকে স্বল্প সংখ্যক যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে গেছে কিছু সংখ্যক দূরপাল্লার বাস। তবে স্বাভাবিক রয়েছে রেল চলাচল। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে। বিএনপি জামায়াত সহ সমমনা দলগুলোর ডাকা অবরোধের দ্বিতীয় দিন সকাল 10টার পর থেকে রাজধানীর সড়কগুলোতে বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। সিটি সার্ভিস সহ চলছে সিএনজি অটোরিকশা। তবে গাবতলী বাস টার্মিনালে ভোর থেকে কাউন্টার খোলা হলেও দেখা মিলছে না দূরপাল্লার যাত্রীর। বাধ্য হয়ে স্বল্প সংখ্যক যাত্রী নিয়ে ছেড়ে যায় কিছু বাস। স্টাফ যারা আছে, পরিবহন শ্রমিক, এদের খুব আর্থিক কষ্ট হয়, এরা অনাহারে অর্ধাহারে থাকে। খাওয়া দাওয়ার সমস্যা, সংসারে টাকা পয়সা দেওয়া যায় না, বাড়ির অবস্থা খারাপ হয়ে যায়। কোম্পানি আমাদের 200 টাকা করে ডেইলি খাবার টাকা দেয়, এটা ঠিক আছে কোম্পানির দিক দিয়ে, কিন্তু সংসারের দিক দিয়ে আমরা খুব অবহেলিত অবস্থায় আছি। লোকসান তো হচ্ছে, তারপরও মনে করেন গাড়িওয়ালারা তো থাকতে যাচ্ছে না। আবার কখন কি পরিস্থিতি হয়ে যায়, ঠিক আছে, কখন কোন কর্মসূচি আসে, ঠিক আছে, তার জন্য আর কি চলে যাচ্ছে, ঢাকা থাকবেন ওনারা। অনেকটা ঝুঁকি নিয়ে গন্তব্যে পৌঁছাতে গণপরিবহনে উঠছেন যাত্রীরা। দূরপাল্লা গাড়িগুলো চলতেছে না, কিন্তু লোকালগুলো চলতেছে। আমি এর আগে গেছিলাম সাইদাবাদে, বাস পেলাম না, গাড়ি ছাড়তেছে না। গাবতলী আসলাম, এখান থেকে গাড়ি 2:30টার পরে ছাড়বে। রাস্তাঘাটে গাড়ি চলার কারণে ততটা একটু স্বাভাবিক মনে হইতেছে, ততটা রিস্ক মনে হইতেছে না। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে সড়কগুলোতে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা, পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আগামীকাল ঘূর্ণিঝড় মিথিলিতে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে এটি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গভীর নিম্নচাপ কেন্দ্রের আশেপাশের এলাকায় সাগর উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আমেরিকা ও চীনের মধ্যে সামরিক যোগাযোগ বাড়াতে একমত হয়েছে জো বাইডেন ও শি জিনপিং। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে 4 ঘণ্টাব্যাপী বৈঠকে এই সিদ্ধান্ত নেন বিশ্বের শক্তিশালী দুদেশের প্রভাবশালী দুই নেতা। যুক্তরাষ্ট্রের নির্বাচনে চীনকে হস্তক্ষেপ না করতেও এই বৈঠকে অনুরোধ জানান জো বাইডেন। কেরামতুল্লাহ বিপ্লব জানাচ্ছেন বিস্তারিত। পরাক্রমশালী এই দুই নেতার বৈঠক আর তার ফলাফল জানতে বিশ্বজুড়ে উদ্গ্রীব ছিলেন শত কোটি মানুষ। তাদের ক্ষমতার লড়াইয়ে বিশ্ব অর্থনীতি আর রাজনীতিতে যে অস্থিরতা ছড়িয়েছে তা কি প্রশমিত হচ্ছে, এমন প্রশ্নও ছিল। সান ফ্রান্সিসকোয় অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেকের শীর্ষ সম্মেলনের আগেই বহুল প্রতীক্ষিত সেই বৈঠকে বসেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কথা বলেন প্রায় 4 ঘণ্টা। As a lot of you press know, follow this, that's been cut off and it's been very worrisome. That's how accidents happen, misunderstandings. এই বৈঠককে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে বিরোধ মেটানোর পথ বলছেন মার্কিন কর্মকর্তারা। প্রেসিডেন্ট জো বাইডেনও জানান, আলোচনার মাধ্যমে অনেক ভুল বোঝাবুঝিরও অবসান হয়েছে। 49 die from fentanyl than from guns, car accidents or any other cause, period. So today, with this new understanding, we're taking action to significantly reduce the flow of... দুই নেতার ফলপ্রসূ বৈঠকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সামরিক যোগাযোগ বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে বলেও জানান প্রেসিডেন্ট বাইডেন। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। এবার ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানির সভা অনুষ্ঠিত হবে আগামী 20 নভেম্বর বিকেল 3টায়। সভায় 30 সেপ্টেম্বর 2023 তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর অবরোধকারীরা রাজধানীতে নাশকতার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে পুলিশ। নাশকতার প্রস্তুতি নেওয়ার সময় মিরপুর থেকে 9 জনকে গ্রেফতার করার পর তারা সবাই বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। জিএম তসলিমের রিপোর্ট। রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় মঙ্গলবার বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারতের 2টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িত সন্দেহে রূপনগর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুদ্দিন জসিমকে বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয় কয়েক বোতল কেরোসিন ও পেট্রোল। তফসিল ঘোষণার পরপরই ভাসানটেক এলাকায় নাশকতার প্রস্তুতির সময় গ্রেফতার করা হয়েছে 8 জনকে। গাড়ি পোড়ানোর জন্য তারা পেট্রোল জোগাড় করেছিল। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের সবার রাজনৈতিক পরিচয় রয়েছে। অবরোধের পক্ষে, নাশকতার জন্যই তারা মাঠে নেমেছিল। বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্য এবং এর সামগ্রী সহ একটি নির্মাণাধীন বাড়িতে, পূর্ব ভাসানটেকের একটি নির্মাণাধীন বাড়িতে বেশ কয়েকজন দুষ্কৃতিকারী হাতে নাতে ধৃত হয়েছে এবং যেই উপকরণ এবং সামগ্রী পাওয়া গিয়েছে সেটি যদি তারা ব্যবহার করতে পারত তাহলে তাদের নাশকতার মাত্রা তীব্র করতে পারত এবং অস্থিতিশীলতা তৈরি করতে পারত। সে এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স এবং তার প্রস্তুতির যে জিনিসপত্র সেগুলো উদ্ধার হয়েছে। এর বাইরেও শাহালি থানাতেও এ ধরনের সাবস্ট্যান্স উদ্ধার হয়েছে এবং একজন গ্রেপ্তার হয়েছে। রাজধানীতে কঠোর নিরাপত্তার মধ্যেও যানবাহনে কিভাবে আগুন দেওয়া হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার জানান, অবরোধ হরতালে দিবারাত্রি সর্বত্র শতভাগ নিরাপত্তা দেওয়া আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে কঠিন।
তারা স্বীকার করেছে যে তারা অবরোধের নাম এসেছে, প্রত্যেকের পদ পদবি আমরা যাচাই বাছাই করে দেখছি এবং এই ধরনের যে কোনো ধরনের নাশকতার কার্যক্রমকে আমরা প্রতিহত করতে বদ্ধপরিকর। তারপরেও যদি কেউ নাশকতা করে, আমি বলবো যে আমরা সকলেই মিলে যে কোনো ধরনের নাশকতাকে আমরা যেন প্রতিহত করি। তার কারণ সমাজে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা দিতে বাংলাদেশ পুলিশ তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর। এই পুলিশ কর্মকর্তা আরও জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা করবে ঢাকা মহানগর পুলিশ। থ্যাংক ইউ সো মাচ। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সরকারের এলএনজি আমদানি নির্ভরতা জ্বালানি খাতের অস্থিতিশীলতার জন্য দায়ী, যা ডলার সংকটের বড় কারণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। জ্বালানি খাত নিয়ে সরকারের জুলাই থেকে সেপ্টেম্বর 3 মাসের নেওয়া পদক্ষেপ বিষয়ক প্রতিবেদনে তুলে ধরে সংস্থাটি। এ সময় সংকট নিরসনে দীর্ঘমেয়াদী নবায়নযোগ্য জ্বালানির পরিকল্পনা বাস্তবায়নেরও দাবি জানায় গবেষণা সংস্থাটি। আমরা এক ধরনের জ্বালানি সংকটে রয়েছি এবং জীবাশ্ম জ্বালানি আমদানি না করে আমাদের উপায় নেই। আমরা যেটি বলতে চেয়েছি যে ডলার ক্রাইসিসের এটি সহজে সমাধান হবে না, এটি একটি দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ এবং এই দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জটির একটি বড় উৎস হলো জ্বালানি খাত। সুতরাং জ্বালানি খাতে যতক্ষণ পর্যন্ত না আমরা এই যে বিভিন্নভাবে আমাদের যে ডলারের ব্যয় এবং অপচয় হচ্ছে এগুলো বন্ধ না করতে পারছি এবং আমরা যদি বিকল্প জ্বালানিকে না খুঁজতে পারি, না যেতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ডলারের ক্ষয় এটা কিন্তু কমিয়ে আনা টাফ। এবার বিশ্বকাপ ক্রিকেটের খবর। বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে কলকাতার ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা। পঞ্চমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে নামা প্রোটিয়ারা অজিদের হারিয়ে চোকার্স তকমা থেকে বেরিয়ে আসতে চায়, তবে দুটি পরিবর্তন আনা হয়েছে। এনগিদির পরিবর্তে শামসি এবং ফুলেকোয়ার পরিবর্তে খেলছেন জনসন। এদিকে অস্ট্রেলিয়া দলের দুটি পরিবর্তন আনা হয়েছে। স্টুয়ানসেন এবং অ্যাপ্টের জায়গায় খেলবেন ম্যাকুয়েল এবং স্টার্ক। শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ বিনা উইকেটে 1 রান। 1 উইকেটে 1 রান। এবার পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ এবার উরুগুয়ে। অন্য ম্যাচে পঞ্চমবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে কলম্বিয়া। দুটি খেলাই শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার ভোর 6টা থেকে। আরও জানাচ্ছেন পরাগ আরমান। 4 ম্যাচে পুরো 12 পয়েন্ট নিয়ে ল্যাটিন অঞ্চলে সবার শীর্ষে এখন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 2026 বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ে তাদের সামনে এবার উরুগুয়ে। মহাতারকা লিওনেল মেসির নেতৃত্বে বুয়েন্স আইরিসে লা বুম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে জয় দিয়ে লিড বাড়িয়ে নিতে যে চাইবে স্বাগতিকরা, সেটা বলাই বাহুল্য। উরুগুয়েকে নিয়ে যতটা নয় তার চেয়ে বেশি কোচ বিয়েলসার মাথাকে ভয় আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনের। উরুগুয়ের ফুটবল কালচার আমাদের জানা, তবে এটা ভুলে গেলে চলবে না যে তারা এখন পরিচালিত হচ্ছে বিয়েলসার মতো পরিষ্কার এক মস্তিষ্ক দিয়ে। সেই সঙ্গে এটাও বলতে চাই আমাদের দলে রয়েছে লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাই পর্বে আরও একটি আপসেট ঘটানোর অপেক্ষায় উরুগুয়ে। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা লা সেলেস্তেরা নিজেদের সেরাটা দিয়েই আর্জেন্টিনাকে চমকে দিতে চায়, কিন্তু মাসুল ইনজুরির কারণে এ ম্যাচে তারকা স্ট্রাইকার এডিনসন কাভানিকে পাচ্ছেন না মার্সেলো বিয়েলসা। এদিকে পরাজয়ের অন্ধকার থেকে জয়ের আলোতে আসতে চাইছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কলম্বিয়াকে হারিয়েই উরুগুয়ের কাছে 2-0 হারের বেদনা ভুলতে চাইছে সেলেসাওরা। দুই দলের 35 লড়াইয়ে ব্রাজিলের 21 জয়ের বিপক্ষে কলম্বিয়ার জয় 3টিতে, আর ড্র হয়েছে 11 ম্যাচ। পরাগ আরমান, এটিএন বাংলা। বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে আজ বাংলাদেশ ফুটবল দল।
ফুটবলে অস্ট্রেলিয়া আর বাংলাদেশের মধ্যে বিস্তর ব্যবধান। টানা 4 বার বিশ্বকাপ খেলা সকারুদের বিপক্ষে খেলবে জামাল ভূঁইয়ারা। মেলবোর্নে বাংলাদেশ সময় বেলা 3টায় শুরু হবে ম্যাচটি। তবে অসম প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করতে চায় হ্যাভিয়ার কাবেরার দল। বাংলাদেশের চেয়ে 156 ধাপ এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে শুধু ঠান্ডা আবহাওয়ার সঙ্গে নয়, লড়াই করতে হবে সফরকারীদের। এর আগে কাতার 2022 বিশ্বকাপ বাছাইয়েও অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেবার প্রথম ম্যাচে 5-0 এবং হোম ম্যাচে জামাল ভূঁইয়ারা হেরেছিল 4-0 গোলে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নির্বাচনী আমেজে রাজপথে নেতাকর্মীরা। অবরোধে প্রায় স্বাভাবিক রাজধানীর জনজীবন, গাড়ি চলাচল কম, দূরপাল্লার টার্মিনাল যাত্রী শূন্য। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কাল, সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। এবং বাইডেন শি জিনপিং এর 4 ঘন্টার বৈঠক, সামরিক ইস্যুতে একমত চীন ও যুক্তরাষ্ট্র। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।